এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1 লক্ষ পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। হাসতে হাসতে ঘুরতে লাগলো। তার ঘোরার মাঝেই কেউ বাহু ধরে টান দিল। হাকচুকে উঠল। কিছু বুঝে ওঠার আগেই তাকে বৃষ্টি থেকে টেনে নিয়ে যাওয়া হলো। ওর বুঝতে দেরি হলো না কে আসলে তাকে টেনে নিয়ে গেল। এটা তিতলির হাত না, পুরুষালী হাত। পেছন থেকে দেখে চিনতে অসুবিধা হলো না, এটা ইয়ান, পরীর অপছন্দের মানুষ। আদৌ কি কখনো অপছন্দ বাক্যটা থেকে শব্দটা সরে যাবে? যেতেই হবে, সেই ক্ষমতা রাখে ইয়ান। বাড়ির সামনে এনে দাঁড় করালো ইয়ানপুরীকে। সে এসেছে আরো 10 মিনিট আগে। গ্যারেজে গাড়ি রেখে এক হাতে ডার্ক ব্লু কালারের কোটটা আর অন্য হাতে ছাতা নিয়ে বাড়ির দিকে আসছিল। প্রতিমধ্য পরীকে দেখতে পায় বাড়ির বাহিরে আসছে। পরীকে দেখেই থেমে যায় সে। দাঁড়িয়ে থাকে কি করে সেটা দেখার জন্য। পরীকে এতক্ষণ সূক্ষ্ম থেকেও সূক্ষ্ম নজরে পরখ করেছে। ছোট থেকেও ছোট জিনিসগুলো তার নজরে ধরা পড়েছে। যখন পরীকে পুরোপুরি ভিজতে দেখে তখনই এগিয়ে আসে। পরে মুখ ফুলালো, কিচ্ছু বলার সাহস পেল না। একটা কথা বললে তার বিপরীতে কি পেঁচানো ঘোলানো কথা শুনিয়ে দেয়। মাথার উপর দিয়ে যায় পরীর। ততক্ষণে তিতলিও পরীর খোঁজ করছে কোথায় গেল। দুদিন আছো এখানে, এমন কিছু যেন আমার চোখে না পড়ে, তাহলে তোমার খবর আছে। ভদ্র সভ্য হয়ে থাকবে, দুদিন পর চলে যাবে। পরে একটু শ্বাস ফেলবে তার আগেই ইয়ান নিজের কথা শেষ করে আবারও ইয়ান তার হাতের কোণে ধরে নিয়ে গেল বাড়ির ভেতরের দিকে। ইয়ানরা ভেতরে যেতেই সবার দৃষ্টি ওদের উপরে পড়ল। শান গোল গোল চোখ করে বলল, আহারে পড়ি, তুই ভিজলি কখন এভাবে? পরে কিছু বলল না, মুখ ফুলিয়ে রাখলো। তিতলি জানে পরীর কাণ্ড, তাই বলে একটু সুযোগ পেতে এখানে এসেও। পরি, তোকে আমি বললাম না ভিজবি না এখানে এসে। তিতাস বলল। পরি কিছু বলল না। ইয়ান পরীকে ছেড়ে দিয়ে সিঁড়ির দিকে পা বাড়ালো। জুলেখা খালা তাড়াহুড়ো করে এগিয়ে এসে বলল। ইয়ান দাঁড়ালো কিছুক্ষণ, কিছু একটা ভেবে বলল, আমি নিচে আসছি। বলে উপরে চলে যায়। জুলেখা খালাও কিচেনের দিকে যায়। আবার নিতু উঠে আসে সোফা থেকে। তিতলি, পরীকে নিয়ে যাও, পোশাক চেঞ্জ করে আসুক, ঠান্ডা লেগে যদি জ্বর আসে। তিতলি রাগে রাগে চোখে পরীর দিকে তাকিয়ে বলল, ওর ঠান্ডা লাগে না ভাবি। ও সূর্যের আলোতে থাকলেও জ্বর আসে না, বৃষ্টিতে ভিজলেও জ্বর আসে না, শুধু ধমক শুনলে জ্বর আসে। পরীর হাত ধরে দোতলায় চলে আসলো। দোতলায় 7টা রুম, একটাতে তারা 3জন থাকছে। ইচ্ছে করেই তারা 3জন এক রুমে থাকবে সিদ্ধান্ত নিয়েছে। এখানে বেশ কিছুদিন থাকতে হবে এমন নির্দেশ দিয়েছেন রাশাদ খান। রিসেপশনের পরের দিন সবাই থাকবে এবং পরী, তিতলি, শান, শাইমি এখানেই থাকবে কিছুদিন। তারপরে একসাথে ফিরবে। শান শাইমি থাকবে ফরিদপুর, আর পরী তিতলি চলে যাবে গ্রামে। এমনভাবে সব পরিকল্পনা করা। পোশাক চেঞ্জ করে এসে বিছানায় বসেছে পরী। সে এখনো মুখ ফুলে আছে। তিতলি একবার আর চোখে পরীকে লক্ষ্য করে বারান্দায় চলে গেল। 5 মিনিট পর ফিরে এসে একইভাবে বসে থাকতে দেখলো পরীকে। রাগ তো করার কথা আমার, তুই এমন ভাবে বসে আছিস কেন পরি? তিতলি বলল। পরী হাঁটু জোরে ধরে বসলো। হাঁটুর উপর থুতনি রেখে বলল, তিতলি দি, ইয়ান ভাইয়া এমন কেন? কেমন? বৃষ্টি থেকে নিয়ে আসছে তাই এমন কেন? না দি, ওনার সাথে আমার যতবার দেখা হয়েছে বা কথা হয়েছে, উনি শুধু আমাকে অপমান করেছে, আঘাত করে কথা বলে। আমি তো ওনার সাথে এমন কিছু করিনি যে উনি অমন করে বলবে আমাকে। আমার তখন খুব খারাপ লাগে দি। প্রচণ্ড রকম মন খারাপের আভাস পাওয়া গেল পরীর কথায়। তিতলি এবার এগিয়ে আসলো। স্পষ্ট বুঝেছে পরীর মন খারাপটা, তাই হয়তো সিরিয়াসলি নিল কথাটা। পরীর পাশে বিছানায় বসলো। পরী মাথা নাড়িয়ে না বলল। এটা না তিতলি দি, বিয়ের ব্যস্ততার মাঝে আমি তোমাকে বলতে পারিনি। ওনাকে আমি জবে থেকে দেখেছি, সামনাসামনি পড়লে আমাকে অপমান করে, খারাপ কথা বলে। তিতলির কপালে সরু ভাঁজ পড়ল। এতক্ষণ পরীর মুখপানে চেয়েই ওর কথা শুনছিল। ওর দৃষ্টি আরো গভীর হলো। পরী একে একে সব বলল। কথাগুলো বলতে বলতে হয়তো ওর গলা ধরে আসলো। তিতলি চমকে তাকালো পরীর ধরা গলা শুনে।
যা জানো, একটু আগেও কি বলেছে, দুদিন আছো এখানে, এমন কিছু যেন আমার চোখে না পড়ে, তাহলে তোমার খবর আছে। ভদ্র সভ্য হয়ে থাকবে, দুদিন পর চলে যাবে। গলা কেঁপে উঠল পরীর, চোখের কোনায় পানিও আসলো হয়তো। তিতলি অবাক হতবাক হয়ে তাকিয়ে থাকলো। ইয়ান ভাইয়ার ব্যবহারের একটু আভাস পেলেও সে এমনটা ভাবেনি। তাই এত খারাপ ব্যবহার করেছে পরীর সাথে? কেন করেছে? পরীকে পছন্দ না তাই? মাঝে মধ্যে কিছু কিছু জিনিস তার চোখে আটকিয়েছে, সেগুলো দেখে তো মনে হয়েছে ইয়ান ভাইয়া পরীকে পছন্দ হয়তো কোথাও একটা কেয়ার করে। কিন্তু আমি এখানে থাকবো না তিতলিদি, দাদুদের সাথে বাড়ি চলে যাব, একদিনও থাকবো না। তিতলি নিজের ভাবনা থেকে বেরিয়ে আসলো। পরীর চোখে জল ছলছল করছে। তিতলি ওকে টেনে এনে জড়িয়ে ধরল। কাঁদছিস কেন? আরে পাগল, কাঁদেন না। পরি কাঁদে, আমার লক্ষ্মী বোন। তিতলি ব্যস্ত হয়ে পড়ল পরীকে থামাতে। পরী মুখ গুজেছে তিতলির বুকে। এতদিন অনেক খারাপ লাগলেও কিছু বলার সুযোগ পায়নি। আজ বৃষ্টিতে ভিজতে না পারায় রাগ তার উপরে, ইয়ানের কথায় তার এই কান্না। কিন্তু তাদের দুজনেরই অজানা থাকলেও যার কথাগুলো জানার ছিল সে জেনে গেল ইতিমধ্যে। এরপর কি তার চিন্তা ভাবনার পরিবর্তন হবে, নাকি সব সময়ের মতোই একই আচরণ দেবে পরীকে? পরীর কান্নারত কণ্ঠ তার কঠিন হৃদয় গলাতে সক্ষম হবে কি? ঘণ্টাখানিক পরও যখন নিতু দেখল তিতলি পরী আসছে না, সে উঠে আসলো উপরে। দোতলায় তিতলিদের থাকতে দেওয়া রুমে আসলো। বাসায় সবাই চলে আসছে, রায়দও একটু আগে এসেছে। তিতলি, পরি তোমরা রুমে কি করছো? নিচে চলো, একটু পর তো খেয়ে নিতে হবে। রুমে আসতে আসতে বলল নিতু। পরীর কান্না অনেক আগেই থেমেছে, এতক্ষণ হেঁচকি তুললেও এখন তা থেমে গেছে। তিতলি বোঝাচ্ছিল পরীকে। নিতুকে আসতে দেখে পরীর হাত চেপে বোঝালো স্বাভাবিক হতে। অতঃপর নিতুর দিকে তাকিয়ে হালকা হেসে বলল, তোমার ছোট ননদ বৃষ্টিতে ভিজতে পারেনি বলে মন খারাপ করে বসে আছে, তাই বোঝাচ্ছিলাম। চলো এখন নিচে যাই বৌমনি, পরীর খিদেও পেয়েছে এতক্ষণে। নিতু পরীর কাছে দায়িত্ব বলল, আচ্ছা, তোমরা কিন্তু এটা একদমই ঠিক করোনি। আমি তো জানতাম না ওর বৃষ্টিতে জ্বর আসে না, না হয় আমি ওকে ভিজতে দিতাম। মন খারাপ করো না পরি, গ্রামে যেয়ে না হয় আফসোস পূরণ করে নিও। এখন চলো নিচে, খেতে হবে না? ও আরেকটা কথা, ছোট মা ফোন দিয়েছিল, আমি বললাম পরি উপরে, একটু পর ফোন দিবে ছোট মা, আগে কথা বলে নাও। বলতে বলতে তিতলির ফোন এগিয়ে দিল, যেটা নিচে রেখে এসেছিল তিতলি। পরে ফোন হাতে নিয়ে মায়ের কাছে ফোন দিয়ে কথা বলতে লাগলো। কথা শেষ করে তিনজন একসাথে নিচে আসলো। পরি ভুলেও মাথা উঁচিয়ে তাকাচ্ছে না। তার দৃষ্টি সবার দিকে থাকলেও কোথাও একটা দৃষ্টির নিচু স্তর অনুভব হচ্ছে। সবাই মিলে ডাইনিংয়ে উপস্থিত হলো রাতের খাবারের জন্য। নিতু চাইলো জুলেখার সাথে হেল্প করতে, কিন্তু জুলেখা কোনোভাবেই দিলেন না নিতুর হাতে খাবারের বাটি। নতুন বউ এসেছে, সে কিভাবে দেয়? জোর করে নিতুকে বসিয়ে দিল। খাবার টেবিলে সবাই কথা বললেও নিশ্চুপ থাকলো দুটো মানুষ। একজনের থেকে কথা আশা না করলেও অন্যজন তো সব সময় কথার ফুলঝুরি নিয়ে বসে। তবে আজ এমনিতেই তো তিতলি চুপচাপ থাকে, মাঝে মধ্যেও একটা দুটো কথা বলছে, কিন্তু পরি মাথা নিচু করে চুপচাপ খাচ্ছে। তিতাস পরির দিকে তাকিয়ে বলল, আজ এত চুপচাপ? বৃষ্টিতে ভিজতে পারিসনি বলে মন খারাপ করে আছিস? পরি দৃষ্টি উঠালো না, আর না কথা বলল। মাথা নাড়িয়ে না বুঝিয়ে খেতে থাকলো। তাহলে তিতাসের প্রশ্নের কোনো উত্তর আসলো না। শান পানি খেতে খেতে বলল, পরি বেবি আজকে নতুন জায়গায় এসে চুপচাপ হয়ে গেছে। তুই তোর মতন খানা, ও চুপচাপ আছে, থাকতে দে, তোর সমস্যা কি? শাইমি মাঝে বলে উঠল। শান চেয়ার থেকে উঠতে গেলে রায়াদুর দিকে তাকাই। শান হেসে আবারও বসে পড়ে। খাওয়া শুরু থেকে শেষ পর্যন্ত একবারও মাথা উঠিয়ে তাকালো না পরি। তা খুব ভালোভাবেই নজরে এসেছে ইয়ানের। তার উপর কি এটার প্রভাব ফেলবে? খাওয়া শেষেও আড্ডা চলল রাত 12টা পর্যন্ত। ইয়ান উপস্থিত ছিল না, সেই জন্য হয়তো পরি আবারও সবার সাথে হাসি আড্ডায় মেতে উঠল। একটু মন খারাপের রেশ পাওয়া গেলেও সবার সাথে গল্প করেছে। তিতলি স্বস্তির শ্বাস ফেলল। যাক, স্বাভাবিক তো হলো, না হয় তিতাস আবার যারা করতো কি হয়েছে জানতে। একবার চোখের ইশারায় তার কাছে জানতে চেয়েছে পরে এমন ভাবে আছে কেন।
তিতলির আশ্বাস দিল চোখের ইশারায় যে কিচ্ছু হয়নি। এদিকে ছোটরা না থাকার সুবাদে বাড়ির বড়রা সবাই আলোচনায় বসেছিল সন্ধ্যার পর থেকে। রেওয়াজ খানের তলবে সবাই সন্ধ্যার পর একজোট হয়ে অপেক্ষা করে কি নিয়ে আলোচনা করতে চায় তাদের বাবা। সে আলোচনা শেষ হলো রাতে। খাওয়া দাওয়া করে সবাই সবার মতো ভাবতে ভাবতে ঘুমাতে গেল। রিসেপশন পার্টির জন্য আগে থেকে বড় একটা হল রুম বুক করে রাখা ছিল। শহরের নামি দামি লোকের ইতিমধ্যেই উপস্থিত সেখানে। সবার সাথে দাঁড়িয়ে পরিচিত হচ্ছে নিতু আর তিতাস। তাদের পাশে রাউসাদ খান দাঁড়িয়ে পরিচয় করিয়ে দিচ্ছেন। অন্যরা সব আশেপাশে বিভিন্ন মানুষদের সাথে গল্প করছে। নিতুর বাড়ি থেকে সবাই চলে এসেছে ঘন্টাখানিক আগে। ব্ল্যাক গর্জিয়াস লেহেঙ্গায় হলদেটে গায়ে বেশ মানিয়েছে। তিতাসেরও সেম কালারের স্যুট প্যান্ট। দুজনকেই দেখে সবাই পারফেক্ট কাপল বলে আখ্যায়িত করে যাচ্ছে। রিয়াদের পাশে দাঁড়িয়ে আছে পরি। রিয়াদ মেয়েকে এক হাতে জড়িয়ে সামনে একজনের সাথে কথা বলছে। তিতলিও আছে এখানে, তবে পরির মাথায় এটা খেলছে না তার আর ইয়ানের পোশাকের কালার কিভাবে মিলে গেল। হাউ। রিয়াদের পাশে দাঁড়িয়ে আছে ইয়ান। পরি কাল থেকে ইয়ানের দিকে তাকানো তো দূরে থাক, 4 হাত দূরে ইয়ান আছে বুঝলেও দৃষ্টি অন্যদিকে রেখে সেখান থেকে চলে যায়। আজ সারাদিন গুনে গুনে 1-2 বার দেখা হয়েছে। রিসেপশন পার্টিতে আসার পর হঠাৎই ইয়ানের উপর নজর পড়ে। তারপর অবাক হয়ে নিজের দিকে তাকায়। ডার্ক ব্লু কালারের একটা লেহেঙ্গা পরে আছে ও। লেহেঙ্গার উপর সাদা ছোট পাথরের কাজ করা। মাথা ডার্ক ব্লু কালারের হিজাব, ওড়না একপাশ করে হাতে ছড়িয়ে দেওয়া। লেহেঙ্গা হলেও লেহেঙ্গার মতো করে আজ ওড়নাটা নেয়নি। মুখে হালকা সাজ বলতে চোখে আইলাইনার আর কাজল, ঠোঁটে হালকা গোলাপি লিপস্টিক। তিতলিরও একই সাজ, তবে অফ হোয়াইট কালারের একটা লেহেঙ্গা পরনে তার। বিদেশি গায়ের রঙের উপর হালকা সাজে চোখ আঁকানোর মতো সুন্দর লাগছে। পরি মাথা থেকে ইয়ানের চিন্তা বের করে ফেলল। এই বাজে রোবট মানবকে নিয়ে সে কেন ভাববে? একটু ভাববে না, কিন্তু লোকটা সুন্দর, কিন্তু ব্যবহার তো সুন্দর না। এসব ভাবতে লাগলো পরি। তখন কার পর থেকে আর তাকায়নি, তাকাবেও না সে। হাতে দুটো জুসের গ্লাস নিয়ে নাবিলের দিকে এগিয়ে গেল সাইমি। পেছন থেকে নাবিলকে ডাকলো। শুনুন। নাবিল দাঁড়িয়ে ফোনে কিছু একটা করছিল। কারো ডাক কানে আসতেই মনে হলো হয়তো তাকে ডাকছে, তাই ফোন থেকে দৃষ্টি সরিয়ে পেছন ফিরে তাকালো। সায়মি, কেমন আছো? সাইমি হাসি মুখে আগে চোখের ইশারায় বাড়িয়ে দেওয়া জুসের গ্লাসটা নিতে বলল। ও থ্যাঙ্কস। ইটস নর্মাল, ফর্মালিটি করে থ্যাংক ইউ বলা লাগবে না আমাকে। তো বললে না তো কেমন আছো? ভালো তো থাকারই কথা, বিয়ে বাড়ি থেকে আসলাম। বিয়ে তো শেষ, আবারও যে যার জীবন নিয়ে ব্যস্ত হয়ে পড়বে। তা ঠিক, ক্ষণিকের আনন্দ। তবে এটাও ঠিক যে এখন হয়তো বিয়ের সিরিয়াল পড়বে রায়েদ ভাইয়া, ইয়ান ভাইয়া, তিতলি। তা তোমার কবে হবে? আরে বাহ, লজ্জা পাচ্ছ দেখি। তার মানে কেউ আছে? আমার কথা ছাড়ুন, আপনার কি অবস্থা সেটাই বলুন। সেটেল হয়ে গেলেন, বিয়ে করবেন না? করব, আস্তে ধীরে, এত তাড়া নেই। দুজনে কিছুক্ষণ চুপ থাকলো। স্বামী কয়েকবার আর চোখে দেখলো নাবিলকে। কি বলবে বুঝতে পারছে না। আমাদের গ্রামের বিয়ে কেমন লাগলো? গ্রামের সব নিয়মে একটি ভিন্ন। স্বামী বলে উঠল। নাবিল সুশ্রীল কণ্ঠে বলল, বেটার। এমন তো কখনো দেখিনি। বেশ এনজয় করলাম। জানোই তো আমাদের পরিবারে কারো বাড়ি গ্রামে না, তাই এসব দেখার সুযোগ হয় না। স্বামী প্রত্যেকবারের মতো এবারও হাসি উপহার দিল। তো তোমার ফিউচার প্ল্যান কি? নাবিলের প্রশ্নে স্বামী কিয়ৎক্ষণ নিশ্চুপ থাকলো, অতঃপর বলল, ভেবেছি ইয়ান ভাইয়ের কাছ থেকে বিজনেস করা শিখবো। বলতে পারেন আমাদেরই বিজনেসে জয়েন হব। ভালো সিদ্ধান্ত। অ্যান্ড ইউ শুড ভেরি অল দ্য বেস্ট। আচ্ছা তুমি থাকো, আমি একটু আসছি। স্বামী সায় দিতে নাবিল চলে গেল। নাবিলের গমন পথে চেয়ে থাকলো স্বামী। প্রাপ্তিময় একটা হাসি দিল। নাবিলের সাথে আলাপটা তার মেঝু মামির সূত্রেই। মূলত নাবিলকে অজান্তেই পছন্দ করার জন্য
নিশির সঙ্গে সক্ষমতা গড়ে উঠেছে। পরি আশেপাশে তাকিয়ে বাবার মুখের দিকে তাকায়। রিয়া তখনও সামনের লোকদের সাথে কথা বলছে। বাবা আমি ভাইয়াদের কাছে যাই। রিয়াদ মেয়ের দিকে তাকায়, অতঃপর সায় দিয়ে তিতলিকে ইশারা করে যেতে। তিতলি এগিয়ে এসে পরীর হাত ধরে চলে আসে তিতাসদের কাছে যাওয়ার উদ্দেশ্যে। কোথায় যাচ্ছ তোমরা? রায়দা আসছিল এদিকে, ওদের যেতে দেখে প্রশ্ন করলো। বৌমনির কাছে যাচ্ছি রায়ত ভাই। পরীর চটপট কণ্ঠ। রায়ত ওর মাথায় হাত রেখে হেসে বলল। আচ্ছা যাও দেখে শুনে। পরী মাথা হেলিয়ে তিতলির হাত ধরে সামনে যায়। তিতলি পা মেলায় পরীর সঙ্গে, তবে ফিরে তাকায় পেছনে রায়দের যাওয়ার পানে। তার মনটা আজ কিছুটা খারাপ, হয়তো একটা মেয়ের সাথে খুব ক্লোজলি কথা বলতে দেখেছে সে। তার কাছে কথার ধরন শুনে ভালো লাগেনি। লোকটা কেন তাকে দেখে না? তারই তো হবু বউ সে। এটা জেনেও কেউ কে এতটা নির্বিকার থাকতে পারে? এমন না যে সে চায় বিয়ের আগে রায়দের সামনে সম্পর্ক করতে, তবে রায়দের চাহনিতে সব সময় ভাই বোন একটা ফিলিংস পায় সে। এতটা ছোট না সে যে রায়দের চাহনি বুঝবে না। ওর মনের অজান্তেই বাসা বাঁধে কিছু ভয়, যার প্রতি এত অনুভূতি জমিয়েছে স্বামী হবে বলে। সে যদি না না, কি ভাবছেও নিজেকে বকে তিতলি। একটু বেশি আজকাল রায়াত তার মস্তিষ্কে বসে থাকে, আজে বাজে জিনিস বলে ঠুটে হাসি ফুটায়। রাওশাদ খানের পাশে এসে দাঁড়ায় পরি আর তিতলি। রাওশাদ খান ওদের দিকে তাকিয়ে অমায়িক হেসে দিয়ে বলেন। কি আমুরা? মেজো বাবা তুমি তো হাসি খুশি, তাহলে তোমার ছোট ছেলে অমন কেন? রাওশাদ খান অবাক ভাব মুখে এনে বলে। কেমন আম্মু? পরি পেছনে ফিরল, ইয়ানের দিকে আঙ্গুল উঠে বলল। ওই যে দেখো তোমার ছেলেকে কথা বলছে, মনে হচ্ছে কথা বলছে না, সবাইকে শাসাচ্ছে। রাশেদ খান হেসে নিচু আওয়াজে বলে। আমিও মাঝে মধ্যে ভাবি এটা কার ছেলে, আদৌ আমার ছেলে তো? জানিস আম্মু, মাঝে মাঝে এমন করে আমার মনে হয় আমি না ও আমার বাপ। পরে আবারও ঘাড় ফিরিয়ে তাকায় ইয়ানের দিকে। রাশেদ খানের কথায় সায় দিয়ে বলে। ঠিক বলেছ মেজো বাবা, কথায় কথায় আমাকে ধমকায়। জীবনে হয়তো মধু খায়নি, তাই না? রাশেদ খান মিটে মিটে হাসতে থাকেন। পরীর তাকিয়ে থাকার মাঝে ইয়ান ঘুরে তাকায় ওর দিকে। ইয়ানের চোখে চোখ পড়তেই পরী চট করে সামনে ফিরে যায়, বুকে থুতু দেয়। ধরা পড়া চোরের মতো বিড়বিড় করে বলে। দেখে ফেললো। যা পড়ি, এটা কি করলি তুই? একটু সাবধান তো হবি, দেখবি পরে এসে জ্ঞান দিয়ে যাবে আবার। না 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 বাবা, এই লোকের আশেপাশে যাওয়া যাবে না একা একা। কোনোদিন যদি সুযোগ পাই না, দেখিয়ে দিব মজা। পরীকে বিড়বিড় করতে দেখে তিতলি ওকে ধাক্কা দেয় আস্তে করে। কি রে, কি বিড়বিড় করছিস পরি? কিছু না দি, চলো এদিক ওদিক ঘুরে বেড়াই। এক জায়গায় দাঁড়িয়ে কি করে? বলে তো বেশি কথা বলো। তিতলি এবার একটু শব্দ করে হেসে দেয়। কয়েক কদম যেতে ঈশানের সামনে পেছে যায়। তিতলি তখন হাসছে। কি রে এভাবে হাসছিস কেন? কোনো ছেলেটেলে এসে প্রপোজ করলো নাকি? একটু দেখাস। তিতলি হাসি থামায়। বাজে কথা, তোর মতো কি আমি নাকি? শান অবাক মুখ করে বলে। আমার মতো মানে কি বলতে চাস তুই? আমার মতো ভদ্র ছেলে আর আসে? তিতলিও কিছু বলবে তার আগেই পরের জিজ্ঞাসাপূর্ণ কণ্ঠ কানে আসে। এটা কে শান ভাইয়া? এর আগে তো দেখিনি, এভাবে হাসছে কেন? পরীর কথায় তিতলি এতক্ষণ ভালো মতো খেয়াল করে দৃষ্টিমান হয় শানের পাশে একটা ছেলেকে। শ্যাম সুন্দর শানের পাশে একটা ছেলে। ছেলেটার দিকে তাকাতেই চোখে চোখ পড়ে যায়। তিতলি দৃষ্টি সরিয়ে নেয় আগে। পরীর ভাবুক চাহনি। ছেলেটা এগিয়ে আসে পরীর সামনে, অমায়িক একটা হাসি দিয়ে বলে। তুমি তো পরি, শানের ডুপ্লিকেট, আই মিন শানের মতো। আই এম রাইট? পরী ফালফাল করে তাকিয়ে থাকে। ডুপ্লিকেট? পরী উচ্চারণ করে। ছেলেটা মাথা নাড়িয়ে সায় দেয়। শান এসে ছেলেটার পিঠে হাত রাখে। আরে ছাগল, এভাবে বললে ও বুঝবে কি করে? ও আমার ফ্রেন্ড ঈশান। পরী ঠোঁট চোকা করে ও বলে মাথা নাড়ায়। কি বুঝলো ওই জানে। হ্যালো তিতলি। হাত নাড়িয়ে তিতলির দিকে তাকিয়ে বলে ঈশান। তিতলি জোরপূর্বক ঠোঁটে হাসি ফুটে বলে। হ্যালো। কিন্তু আমি বুঝলাম না, আমাকে চিনলো কি করে তোমার ফ্রেন্ড? নামই বা জানলো কি করে? পরি, আমার নাম খারাপ করিস না। আমি ছাড়া জানবে কি করে? বুদ্ধিমানের মতো কথা বল, যেমন আমি বলি।
পরেই হেসে ফেললো এবার। তিতলিও হালকা হেসে আস্তে করে বলল, জোকার একটা। কি বললি তিতলি? তিতলি মাথা নাড়িয়ে বলে, কিছু না। ওরা সবাই কথা বলতে থাকে। এর মাঝে ঈশান কয়েকবার তিতলির দিকে তাকায়। রেওয়াজ খানের পাশে আভিজাত্যপূর্ণ সাজে দাঁড়িয়ে আছেন জাহানারা। সব সময়ের মতো গ্রাম ভাব নিয়ে আজ তার আচরণে। গোল্ডেন কালারের একটা শাড়ি পরা, গলায় সাদা পুঁতির একটা দামিয়া মালা, কানে ছোট্ট একটা পাথরের কানের দুল। বড় ঘরের মেয়ে ছিল জাহানারা, বিয়েও হয়েছে বড় ঘরে। গ্রামে গ্রাম্য মানুষের মতো আচরণ করে, সবার সাথে সহজে মিশে যান। অথচ আজ যেন এক অন্য তিনি। কেনই বা হবে না? এত বড় বিজনেসের শুরুটা তো রেওয়াজ খানই করেছিলেন। তাহলে তার সহধর্মিণী হিসেবে তার থেকে এতটুকু আশা করাই যায়। তুমি তোমার দাদুকে কি বলেছো ইয়ান? ক্ষুব্ধ কণ্ঠ ভেসে আসলো নীরার। ইয়ান তখন ডিভানে বসে ল্যাপটপে কাজ করছিল। ইয়ানের মাঝে কোনো ভাবান্তর দেখা গেল না। সে জানে তার মা ইতিমধ্যে অর্ধেকটা জেনেছে, তবে পুরোটা না। উত্তর দেওয়ার প্রয়োজন মনে করল না ইয়ান। নীরা রাখতে গিয়েও নিজেকে সামলে নিলেন। ছেলের সাথে রেগে কথা বলে লাভ নেই, তারই তো ছেলে। স্বভাব সম্পর্কে ভালো মতো অবগত তিনি। ইয়ান, আমি তোমাকে কিছু বলছি, তুমি আমাকে কাজ দেখাচ্ছ? বলো, শুনছি। ইয়ানের ছোট্ট জবাব, আগে ল্যাপটপটা বন্ধ করো। কথাটা বলতে বলতে তিনি নিজেই ল্যাপটপটা বন্ধ করে দিলেন। ইয়ান এবার তার দৃষ্টি নিবদ্ধ করলো নীরার দিকে। বলো, তুমি কি বলেছো তোমার দাদুকে? আমি ভুল না হলে এতক্ষণে তুমি 50% শুনেছো। ইয়ান, আমি কি তোমাকে বলেছি এখন বিয়ে করতে? তোমার সমস্যাটা ঠিক কোথায় আমাকে বলবে? এইজ, ম্যাচুরিটি প্রবলেম। আরও শুনবে? ইয়ান অকপটে জবাব দিল। নীরা গম্ভীর মুখ করে বিছানায় বসলেন। আমার পাশে আমি কোনো আনম্যাচিওর মেয়েকে অ্যালাউ করব না। যে নিজেকে সামলাতে পারবে না, সে আমাকে কিভাবে সামলাবে? বিয়ের পর কি আমি তাকে সম্পর্কের মানে বোঝাবো? জীবন কিভাবে চলতে হয় সেটা শেখাবো? তাকে মানুষ করার দায়িত্ব কি এখন আমি নিব বিজনেসে রেখে? তুমি আমার স্বভাব সম্পর্কে খুব ভালো মতো জানো মম। ওই মেয়েকে আমি একদিনও সহ্য করতে পারবো না। সো প্লিজ। আর ইয়ান একবার শীতল দৃষ্টিতে তাকায় তার মায়ের দিকে। এতক্ষণে কথার মাঝে তার কঠিনতা বেড়ে আসছিল, শক্ত হচ্ছিল চোয়াল। তাকে না মানার জন্য কি দুটো কারণই যথেষ্ট না? আরও তো বাকি থাক। ঘরটা নিস্তব্ধতায় ছেয়ে গেল। পুরো রুমময় দুটো মানুষের অস্তিত্ব থাকলেও তা যেন বোঝা দায়। নিরাসক্ষ দৃষ্টিতে ছেলেকে পর্যবেক্ষণ করছেন অনেকক্ষণ যাবৎ। ইয়ানও চুপ করে আছে, তবে তার দৃষ্টি মায়ের দিকে নেই। দুই উরুর উপর দু হাতে কুনুই রেখে, এক হাতে আঙ্গুলের ভাঁজে, অন্য হাতে আঙ্গুল মিলিয়ে রেখে সেই দিকে তাকিয়ে আছে স্বাভাবিক দৃষ্টিভঙ্গিতে। সহসাই দরজায় কড়া নাড়লেন জুলেখা খালা। নিজের উপস্থিতি জানান দিয়ে ভেতরে আসতে চাইলেন। ইয়ান কিছু বলার আগেই নীরা আসতে বললেন ভেতরে। জুলেখা খালা ভেতরে আসলেন। দুজনের দিকে তাকাতে তাকাতে টি টেবিলের উপর কফির মগটা রাখলেন। ইয়ানের মুখাবয়ব স্বাভাবিক লাগলো, কারণ ইয়ান এমনিতেই সব সময় এমন থাকে। কিন্তু নীরাকে সচরাচর গম্ভীর মুখে দেখা যায় না, তাই চট করে বুঝে গেলেন মা ছেলের মাঝে গুরুতর বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। তিনি বুঝা মাত্রই নিঃশব্দে রুম থেকে বেরিয়ে আসেন। তোমার কি কাউকে পছন্দ ইয়ান? জুলেখা খালা চলে যেতে নীরা প্রশ্ন করলো। ন্যানো সেকেন্ড না যেতে ইয়ানের উত্তর আসলো, না। আরও কিছু পল সময় নীরবতা বয়ে গেল। অতঃপর নীরা উঠে দাঁড়ালেন, গম্ভীরতা বজায় রেখে বলল, বিয়েটা তুমি পরীক্ষাই করছো। এই যতই হোক, দরকার হলে আরো 2 বছর 4 বছর পরে হবে, কিন্তু হবেই। আজ বাচ্চা ভাব আছে, দায়িত্বের ভার পড়লে সবাই সম্পর্কের মানে বোঝে। ততদিনে তোমার না হয় আরও একটু বয়স বাড়ুক। আমি চেয়েছিলাম পরীর সাথে তোমার এখনই বিয়েটা দিতে। ঠিক আছে, আর একটু বড় না হয় হোক। মম, তোমার ছোট ফুফির কথা মনে আছে ইয়ান? সবার আদরের পরী, যা রূপ লাবণ্য সবার চোখ ধাঁধিয়ে যেত। পরীর চেহারা ঠিক তোমার ছোট ফুফির মতো হয়েছে, তবে পার্থক্য কোথায় জানো? পরী আর তোমার ছোট ফুফুর গায়ের রং। মায়াবী মুখের দিকে তাকালে মনে হয় পরীকে দেখছি,
ও যেন দ্বিতীয় পরী। পরীর ভাগ্যেও আমি কখনো ওর মতো হতে দিব না। নীরা থামলেন কিছুক্ষণ, নীরব থেকে হালকা হেসে বললেন, জানো, ওই ছোট্ট পরী আমাকে প্রথমবার দেখে জেদ করেছিল আমাকেই তার ভাইয়ের বউ করবে। কি জেদ তার! ওর বায়নায় মন ভরে রাখত। ওর বায়নায় মন রাখতে হলেও যখন সবাই আমাকে দেখতে আসে, বাকিদেরও পছন্দ হয়। আমার বোনের থেকেও ওকে আমি বেশি ভালোবাসতাম। ঠিক যেমনভাবে নিতুকে পরী আগে থেকে পছন্দ করত। সবার চরিত্র মনের দিক দিয়ে সম্পূর্ণ মিল পরীর সাথে। অতীতের পুনরুত্থান হচ্ছে ইয়ান। আমি তাই তো তোমার সাথে পরীর বিয়েটা এখনই দিয়ে দিতে চেয়েছিলাম। তোমার কোনো আইডিয়া নেই রিয়াদ বা ও বাড়ির সবাই ওদের দু বোনকে কিভাবে আগলে রাখে। পরী হওয়ার পর তোমার দাদু ওকে দেখেই পরী ডেকেছিল। দেখো, আজও বড় হয়ে পরীর মতোই হয়েছে, সাথে ভাগ্যটাও যেন একই হয়ে যাচ্ছে। নিজের বাড়িতে দুটো উপযুক্ত মেয়ে থাকতে বাহিরে কেন বিয়ে দেবে তাদের? আর বাহিরে থেকেই বা কেন মেয়ে আনবো, যেখানে ওরা প্রায় আমার চোখের সামনে বড় হয়েছে। কথাটা বলেন দরজার দিকে পা বাড়ান নীরা। হেসে উঠে অতীতের তিক্ত সব স্মৃতি। উনি আবার দাঁড়ান, পেছন ফিরে বলে, ও হ্যাঁ, সপ্তাহ খানিক পর তো হসপিটালের উদ্বোধন, গ্রামে তো যেতেই হবে। চলে গেলেন রুম থেকে নীরা। কেন ওভাবেই ঠায় বসে রইল। কিছু কি ভাবছেও বোঝা গেল না তার মুখ দেখে। নিতু আর তিতাসের বিয়ের আজ 1 সপ্তাহ পেরিয়ে গেছে। পরি সেদিন নিজের কথা রেখেছিল, থাকেনি ওই বাড়িতে, চলে এসেছে পরিবারের বাকি সবার সাথে। নীরা আর রাশেদ খান চেষ্টা করেছিল পরি আর তিতলিকে রাখতে, কিন্তু পরি থাকেনি। পরবর্তীতে সবাই আরও বোঝাতে চাইলে রেওয়াজ খান বাধা দেন, নিয়ে আসবে নিজের সাথে। দোতলায় উঠার সিঁড়িতে গালে হাত দিয়ে বসে আছে পরি। নিতু তখন উপর থেকে নামছিল, পরনে তার হালকা শ্যাওলা কালারের একটা শাড়ি, সাথে কবজি পর্যন্ত হাতা বিশিষ্ট সাদা ব্লাউজ, মাথায় হালকা শ্যাওলা কালারেরই হিজাব, কাঁধে আঁচল সুন্দরভাবে গুছিয়ে নেওয়া, কুচিগুলো ঠিকঠাকভাবে মাপ মতোই দেওয়া। পারফেক্ট লাগছে তাকে। 10 দিনের ছুটি কাটিয়ে আজ আবার জয়েন করবে সে। স্কুলটা পরিদের বাড়ি থেকে হেঁটে যেতে 25-30 মিনিটের মতোই সময় লাগে, বেশ দূরেই। গ্রামের শেষ সীমানায় ইউনিয়ন বাজারের আগে। স্কুল হসপিটালের পেছন দিকে থেকে কিছুটা দূরে ইউনিয়নে যাওয়ার রাস্তা 5 মিনিট হাঁটলেই। নিতুদের বিয়ের আগে হসপিটাল উদ্বোধন হওয়ার কথা থাকলেও একটা সমস্যার কারণে তখন সম্ভব হয়নি। হয়তো উদ্বোধনের পরেও তার সমাধান করা যেত। তবে নিতুর জানা মতে তার দাদা শ্বশুর বলেছেন সব রকম ছোট থেকেও ছোট সমস্যা দূর করে তারপর হসপিটাল চালু করতে। ইতিমধ্যে তা পাবলিক হয়ে গেছে। হসপিটালের কাজ শুরুর আগে সাংবাদিকরা এসেছিল, আর মাঝেও এসেছিল। উদ্বোধনের তারিখ ঠিক করার পর তাদের আনাগোনা চলছে গ্রামে। বড় বড় নেতা মন্ত্রীরা নিমন্ত্রিত। হসপিটাল উদ্বোধনের জন্য উঠে পড়ে লেগেছে সবাই। আপাতত সেই সব কাজে ব্যস্ত। হাতের ঘড়ির দিকে এক চোখ বোলায় নিতু। অতঃপর কয়েক সিঁড়ি ভেঙে পরীর কাছে এসে দাঁড়ায়, কাঁধে হাত রেখে বলে, পরি সোনা, তুমি এখানে কি করছো বসে বসে? পরি মুখে হাত রেখেই ঘাড় ঘুরিয়ে একবার নিতুর দিকে তাকায়, অতঃপর আবারও মুখ ফুলিয়ে সামনে তাকায়। নিতু বুঝতে পারে না কি হয়েছে, তবে পরির মুখ ফুলিয়ে থাকা দেখে কিছু তো হয়েছে সেটা বুঝে। ঝুঁকে সিঁড়িতে ফু দিয়ে বসে পড়ে পরির পাশে। এবার বলো তো কি হয়েছে? পরি কিছুক্ষণ চুপ করে থাকে। সকালে স্নিগ্ধ হাওয়া আজ পরির গায়ে লাগাতে পারেনি, কারণ তার মা প্রতিদিন মায়ের চোখ ফাঁকি দিয়ে বেরিয়ে পড়ে সে। তবে মাঝে মধ্যে এমন ধরা খায়, যেমন আজ। এখন পর্যন্ত বাহিরে যেতে পারছে না। তিনি এতক্ষণ নজর রেখে শিউলিকে রেখে গেছে। পরি জানে এই চামচিকাটাকে ডিঙ্গিয়ে সে যেতেই পারবে না। জীবন বাজি রেখে এই চামচিকা তার মায়ের কথা অক্ষরে অক্ষরে পালন করে, অথচ পরি কত ভয় দেখায়, আবার মাঝে মধ্যে ঘুষ দেয় সাজের জিনিস দিয়ে। তবু চামচিকাটা তার পুষ মানে না। পরি নাক ফুলিয়ে শিউলির দিকে তাকায়। নিতু ওর দৃষ্টি অনুসরণ করে সামনে তাকাতে দেখে দরজার সামনে দাঁড়িয়ে শিউলি মুখে হাত দিয়ে হাসছে পরির দিকে তাকিয়ে। নিতু শিউলির উদ্দেশ্যে বলে। শিউলি আরও কিছুক্ষণ হেসে তারপর বলে, নতুনভাবে ছোট আম্মু আজকে আপামনিরে বাইরে যাইতে দেয় নাই।
হেই লাইয়া আপামনি অমনে বইসা আছে। নিতু আবার পরীর দিকে তাকায়। ব্যাপারটা বুঝতে পেরে হালকা হাসি অতঃপর বলে, ঠিক আছে, আজ না হয় নাই গেলে, এখন ওটা তো খেতে হবে না। পরে মাথা নেড়ে না বলে। তারপরও নিতু জোর করে ওর হাত ধরে দাঁড় করায়। অতঃপর এক হাত দিয়ে জড়িয়ে নিয়ে চলে আসে কাঠের ডাইনিং টেবিলের কাছে। সেখানে আসার আগে পরি রাগে চোখে শিউলির দিকে তাকিয়ে বলে, তোকে আমি পরে দেখে নিব। ডাইনিং টেবিলে সবাই উপস্থিত প্রায়। নিতু পরীকে একটা চেয়ারে বসিয়ে দিয়ে কানের কাছে আস্তে করে বলে, পাগলি, এভাবে রাগ করলে হয়? তুমি আজ চুপচাপ থাকো, যখন সুযোগ পাবে একটু কুশ করে বেরিয়ে পড়তে হবে। এখন একদম স্বাভাবিক হয়ে যাও। নিতুর সায় দেওয়াতে পরীর মুখে একটু হাসির দেখা মেলে। নিতু ওর মাথায় হাত বুলিয়ে পাশের চেয়ারে নিজের ব্যাগ রেখে রান্নাঘরের দিকে যায়। সকাল সকাল নিজের শাশুড়িদের কাছে আসে সে প্রতিদিন টুকটাক হাতের কাজ করে দেয়। 2-3 জন মানুষ সব সময় থাকে রান্নাঘরে, যারা সব সময় সাহায্য করে, তাই এত কিছু করতে হয় না নিতুর, বা করতে দেয় না। মা, আমার কিছু করা লাগবে বলুন। নিতুর কথায় রেজা তার দিকে না তাকিয়ে বলল, নো, আপাতত খাবার টেবিলে বসো। তোমার ছোট বাবার সাথেই স্কুলে চলে যাও, না হয় দেরি হবে। হবে না মা, আপনি বলুন কি করতে হবে। সব কাজ শেষ নিতু, খাবার টেবিলে দিয়ে রেখেছে রজনীর মা, তুমি গিয়ে বসো। রান্নাঘরে আসতে আসতে বলল রিতা। নিতুকে আর কিছু বলতে না দিয়ে ওর হাত ধরে নিয়ে আসলো। তিতাসের পাশে চোখের ইশারায় বসতে বলল। ছোট মা, আমি খাবারটা অন্তত দেই। খেতে বসো নিতু, খাবার দেওয়ার লোকের অভাব নেই। ছুটির দিন না হয় দিও, এখন স্কুল যেতে হবে। কথাটা বললেন রিয়াদ। নিতু একটু অস্বস্তি নিয়ে বসে পড়ল। একদিন সেও টুকটাক খাবার পরিবেশন করতে সাহায্য করত। খাওয়া দাওয়ার শেষে সবাই যে যার কাজে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। তিতলি ভার্সিটিতে যাচ্ছে আরও 3 দিন আগে থেকে। তিতাসের সাথেই সে যায়, আবার তিতাসের সাথেই ফেরে, যেহেতু সে তিতাসের ভার্সিটিতে পড়ে। রাশেদ খানও ওদের সাথে যায় শহরে। রিয়াদ সদর দরজার কাছে পৌঁছাতেই পরি ডাক দিল তাকে। মেয়ের ডাকে থেমে গেলেন তিনি, পেছন ফিরে তাকালেন। পরি উড়াল পাখির মতো উড়তে উড়তে বাবার কাছে এসে দাঁড়ালো। রিয়াদের এক হাত টেনে নিজের কাঁধে রাখলো। কথা আছে তোমার সাথে বাবা। বলো আম্মু। এভাবে না, চলো হাঁটতে হাঁটতে বলবো। সামনের দিকে যেতে যেতে বলল পরি। রিয়াদ পরির কথায় সায় দিয়ে হাঁটতে লাগলেন। ভোজপুরি গল্প করতে করতে বাহিরে আসলো পরি তার বাবার সাথে। রিয়াদ হাসলেন মেয়ের উদ্দেশ্য ধরতে পেরে, তবে কিছু বললেন না। গেটের দিকে এগিয়ে যেতে লাগলো পরি। সুযোগ সে পেয়ে গেছে। খুশিতে মন নেচে উঠল তার। তবে পরির উদ্দেশ্য সফল হলো না। গেটের কাছে আসতেই পেছন থেকে পরির হাত ধরলো রিতা। পরি জিভ কাটলো। আলাভুলার সহজ সরল মুখ করলো সে। রিতা পাশে এসে দাঁড়ালো। কই যাচ্ছিস? মা, আমি তো বাবাকে কিছু জিনিস আনতে বলেছিলাম, কেন বলো তো? রিতা কোমরে 2 হাত রেখে দাঁড়ালেন। পরি রিয়াদের দিকে তাকিয়ে বলল, বাবা বলো, এটাই আমি বলছিলাম না তোমাকে? কথাটা বলতে বলতে চোখের ইশারা করে পরি। রিয়াদ হাসি চেপে সিরিয়াস মুখ করে মাথা নেড়ে সায় দেয়। বলির সামনের দিকে পা বাড়াতে নিলে রিতা খপ করে পরির হাত ধরে ফেলে। অনেক বলেছ, এখন ভেতরে চলো, আর বলা লাগলে পরে ফোনে বলো, এখন চলো। পরির হাত ধরে বাড়ির দিকে যেতে লাগলেন রিতা। পরি পেছন ফিরে অসহায় কণ্ঠে বলল, বাবা বাঁচাও, আজকের মতো হেল্প করো। রিয়াদ এবার হেসে দিলেন। তার পাশে নিতু ছিল, সেও ফিক করে হেসে দিল। পরির আজ আর বাঁচা হলো না, এই প্ল্যানও ফিল করলো তার। সারাদিন বাড়িতেই কেটে গেল পরির। রিতা আজ কোনো মতেই বাহিরে যেতে দেননি। রিজার পিছনে ঘুরেছে সারাদিন, প্রশ্ন করতে করতে মাথা ধরিয়ে দিয়েছে। পুরনো অভ্যাস এটা তার। কোনো কথা শুনলে সেটা আগা মাথা পেঁচিয়ে ফেলবে প্রশ্ন করতে করতে। রিজা হাসি মুখে উত্তর দিয়েছে। মাঝে মধ্যে পরির বোকা প্রশ্নে হেসেছেনও অনেক। রিতা প্রচণ্ড রকম ভালো হাতের কাজ পারেন। বাড়ির পেছনে সবাই বসে আছে, নকশি কাঁথা সেলাই করছে। তুমি কিন্তু আজ আমার সাথে বিকেলে বেরোতে চেয়েছো রায়াত, মনে আছে তো? রায়াদের পাশে হাঁটতে হাঁটতে বলল সেজুতি। রায়াত কপালে ভাঁজ ফেলে তখন একটা ফাইলের পৃষ্ঠা উল্টাচ্ছিল। সেজুতির কথায় ঘাড় হেলিয়ে সায় দেয় শুধু। সেজুতি দেখে তা। আজ যদি বাই এনি চান্স মিস হয়, তোমার খবর আছে। পেশার জায়গায় আর পার্সোনাল লাইফের জায়গায়, বুঝছো? রায়াত ঠোঁট প্রস্তুত করে হালকা হেসে আবারও মাথা নাড়ায়। শোনো, আমাদের কি এখন সংসারটা করা উচিত না? বয়স
হচ্ছে না বুঝি? রাত এতক্ষণে মাথা উঠায় ফাইল থেকে, ঘাড় ঘুরে পাশে সেজুতির দিকে তাকায়, কিছুক্ষণ তাকিয়ে থাকে, হাতের ফাইলটা বন্ধ করে দেয়, নিজের হাতের মাঝে সেজুতির হাতটা আবদ্ধ করে। হ্যাঁ, খুব শীঘ্রই আমরা বিয়ে করবো সেজুতি। আমি বাড়িতে বিষয়টা জানাবো। সেজুতি প্রত্যুত্তরে স্মিত হাসে। হাঁটতে হাঁটতে তারা হসপিটালের একদম শেষের দিকে যায়। লম্বা বারান্দাটায় দাঁড়িয়ে দুজন। সেজুতি সামনের ব্যস্ত শহরের দিকে তাকিয়ে থাকে। আমার না মাঝে মধ্যে দম বন্ধ লাগে এই যান্ত্রিক শহরে, মনে হয় ছুটি কোথাও চলে যাই। সেজুতি থামলো, কিছুক্ষণ চুপ থাকলো। রাত তখন ওর পানে তাকিয়ে আছে। তোমার লাগে না? সেজুতি রায়ের দিকে তাকিয়ে প্রশ্ন করলো। রায়ের ঘাড় নেড়ে না বলল। সেজুতি সোজা হয়ে দাঁড়ালো, বুকে দু হাত গুজে দাঁড়িয়ে বলল, বাপ বাহ, 21 বছরের প্রেমিক পুরুষের মতো কথা বলছো। 21 বছরের প্রেমিক পুরুষেরা বুঝি এভাবে কথা বলে? রাত প্রশ্ন করলো। সেজুতি হাত নামিয়ে রেলিং এর সাথে হেলান দিয়ে দাঁড়ালো, অতঃপর বলল, পূর্ণবয়স্ক পুরুষ কি বলে? এইসব আবেগিকতায় বয়সী ও তো ওটা না। হলে দোষ কি? মনের বয়স বাড়বে কি বাড়বে না এটা সম্পূর্ণ ডিপেন্ড করে তোমার উপর। দ্য এজ অফ দ্য মাইন্ড ডাজেন্ট ইনক্রিজ, দ্য এজ অফ দ্য বডি ইনক্রিজেস। ওকে? সেজুতি হাসতে হাসতে মাথা নাড়িয়ে সায় দেয়। সময়টা তখন বিকাল। তিতাসের রুমে বসে তিতলি, পরি আর নিতু গল্প করছিল, সাথে চা কফিও ছিল। দক্ষিণা জানালাটার কাছে বসে তিনজন বিভিন্ন গল্প আর হাসাহাসি করছে। তিতাসের ফেরার কথা দুপুরের পরে থাকলেও ভার্সিটিতে কোনো একটা কাজে আটকে গেছে সে, তাই তিতলিকে পাঠিয়ে দিয়েছিল। ওদের কথার মাঝে তখন তিতাস ভেতরে আসলো। ঘরের বাহির থেকে এসে হাসাহাসি আর কথার শব্দ পেয়ে বুঝেছে ভেতরে তিন রমণী গল্পে বসেছেন। ক্লান্ত ভঙ্গিতে ঘরে এসে বলল তিতাস। পরে রাগ হলো না, হুফিক করে হেসে দিল। হাসিটা আস্তে আস্তে জোরালো হলো। তিতাস ওকে ভেঙাতে লাগলো, এতে পরের হাসি আর বাড়লো। কি করছো? থামবে? ওকে কেন ভেঙাচ্ছ? নিতুর কথায় চট করে উত্তর দিল তিতাস। নিতু তিতাসের থেকে দৃষ্টি সরিয়ে পরীর পিঠে হাত রেখে বলল। পরীর হাত ধরে টেনে উঠালো তিতলি। পরীর হাসি এতক্ষণে কমেছে। কথাটা বলে তিতলি পরীকে নিয়ে চলে গেল। হাসতে হাসতে দরজার দিকে এগিয়ে গেল তিতাস। দরজা ফিরিয়ে এগিয়ে আসলো নিতুর কাছে, ধপ করে ওর কোলে মাথা রেখে শুয়ে পড়ল। তোমার ননদিনীদের যে গাদা ভেবেছ, সে ভাই আসার পরও ভাবির সাথে থাকবে? নিতুর হাতটা নিজের কপালে রেখে বলে তিতাস। নিতু হালকা করে তিতাসের বুকে চাপড় মেরে বলে, তোমার মতো তো সবাই। আমার মতো কি? তিতলি পরীকে নিয়ে যাচ্ছিল, তখন পরী মনে করার ভঙ্গিতে বলল, দি তোমার ফোন রেখে আসলে নিয়ে আসি, দাঁড়াও। কথাটা বলে পরী ঘুরে যেতে নিলে ওকে আটকায় তিতলি। পরে আনবো, এখন চল, কাজ আছে। আরে ফোনটা তো আনবো। পরি, আমি না তোকে বলেছি ভাইয়া থাকলে ও ঘরে যাবি না, গেলেও নক করে যাবি। পরী বিরক্ত মুখ করে বলল, ভাইয়া ফ্রেশ হবে, পরে আনবো। বলে পরীকে টেনে নিয়ে গেল। পরী বিরক্ত মুখে এগোতে এগোতে মনে মনে বলল, এমন ভাব করে আমি কিছু বুঝি না। আমি কি এত ছোট যে ওদের একসাথে সময় কাটাতে দিব না? সবাই আমাকে ছোট অবুঝ বানিয়ে রাখে। উফ। ইয়ানের প্রতিদিনের শিডিউল একই রকম। সকালে উঠে টুকটাক অফিসের কাজ করা, ব্রেকফাস্ট করে অফিসে যাওয়া, রাতে ফেরা, সব সময়ের মতো যান্ত্রিকভাবেই জীবন চলছে। আপাতত সে নিজের ব্যালকনির ডিভানে বসে আছে, হাতে কফি, মাঝে মধ্যে কফির মগে চুমুক দিচ্ছে। দৃষ্টি তার বাহিরের দিকে। কি এমন দেখছে সে বাহিরে? নাকি আনমনেই তাকিয়ে আছে? আরও কয়েক পল সময় গড়ালো। সহসা রুম থেকে যান্ত্রিক শব্দে তার ফোনটা বেজে উঠল। ইয়ান কফিটা রেখে উঠে গেল, রুম থেকে ফোনটা নিয়ে আসলো। স্ক্রিনে জলজল করছে দাদু নামে সেভ করা নাম্বারটা। শরীর কেমন আপনার? ভালো। তুমি কি এখন ফ্রি আছো? জি। রাওয়াজ খানের সাথে কথা বলতে লাগলো ইয়ান। 1 মিনিট, 2 মিনিট, 10 মিনিট, অবশেষে 20 মিনিটের মতো কথা চলল তাদের মাঝে। এর মাঝে ইয়ান তার কফিটাও শেষ করেছে। ইয়ান শুধু হু হা করলো। রাওয়াজ খানি বললেন সব কথা। সর্বশেষ ইয়ান বলে উঠল, সব ব্যবস্থা হয়ে যাবে কালকের মাঝে। আমাদের আগে কেন বলেননি? এর কারণে হসপিটালের উদ্বোধন সমস্যা হতে পারে। কালকের মধ্যে আমি সব কাগজ রেডি করে ফেলবো। এসো, তাহলে সবাই তো থাকবে। সেদিন রাতে তো গ্রামে থেকো তোমরা, পরের দিন আমার গুরুত্বপূর্ণ কথা আছে। ইয়ান তার তীক্ষ্ণ বুদ্ধির বলে খুব সহজেই ধরতে পারে
কি গুরুত্বপূর্ণ কথা হতে পারে, তবে আজ সে সেই সম্পর্কে কোনো কিছু বলে না। যা হবে সরাসরি হোক, ধোঁয়াশায় থাকলে কোনো কিছুর সমাধান হয় না। শুনলাম রাইট কোথায় যাবে? উদ্বোধনের দিন উপস্থিত থাকতে হবে তো? সমস্যা হবে না, কাল সকালে যাচ্ছে রাজশাহীতে, উদ্বোধনের দিন উপস্থিত থাকবে। রাত তখন 9টার কাছাকাছি। খাওয়া দাওয়া শেষ হয়েছে আরও ঘন্টাখানেক আগে। গ্রাম রাত 9টা 10টা অনেক রাত, যা শহরের তুলনায় কিছুই না। পরীর বাবা তার ঘরে ডেকেছেন মেয়েকে। নিচতলায় নেমে আসলো পরী। নিচে এই কোনায় তার দাদু দিদা আর বড় মাদের ঘর। আরও একটা ঘর আছে, সেটা অনেক বড়, পুরনো আমলের। ব্যবসায়িক কাজে যারা প্রতিনিয়ত আসতো, এই ঘরেই তাদের সাথে কাজ সারতেন তারা। আজও ঘরটা তেমনই আছে, পুরনো আমলের সব জিনিসে ঠাসা, সোফা টেবিল চেয়ার, তবে সুন্দর করে সব পরিষ্কার করে রাখা হয়। পরী এগিয়ে গেল সামনে। অন্য পাশে 4টা ঘর, একটা আফিয়ার জন্য বরাদ্দ করা, অন্য দুটোতে পরীর বাবা এবং রাউসাদ খানের জন্য, আর বাকিটা গেস্ট হাউস হিসেবে ব্যবহার করা হয়। আর চতুর্ভুজ বাড়ির অন্য অংশটা সম্পূর্ণ হেসেল, অনেক বড় একটা হেসেল। আসবো। আসো আম্মু। রিয়াদের কণ্ঠ। পরী সচরাচর মা বাবার ঘরে আসে না। রুমে এসে পুরনো আমলের আভিজাত্যপূর্ণ পালঙ্কে বসল পরী। তার মা কাপড় ভাঁজ করছে। পরীর সামনে তার বাবা বসে। সামনে তো রেজাল্ট দিবে। পরী মাথা নাড়ায় মায়ের কাজ দেখতে দেখতে। লেখাপড়া শুরু করো, আমি তোমাকে শহরের কলেজে ভর্তি করব। পরী এবার অবাক হয়ে তাকায়। তার জানা মতে তো তাকে তাদের কলেজে ভর্তি করবে। তাহলে তিতলি দিও তো এখানে পড়ছে। আমি শহরের কলেজে ভর্তি হব কেন বাবা? আমাদের কলেজে তো হওয়ার কথা ছিল। আম্মু, কিন্তু এখন আমি ভেবেছি তোমাকে শহরের কলেজে ভর্তি করাবো। তোমার তিতাস ভাইয়া যে ভার্সিটির প্রফেসর, সেখানের কলেজে সেন্টস আছে জানো তো? পরী মাথা নাড়ায় অবাক হয়ে। সেখানেই ভর্তি হবে তুমি। আমি যাব না বাবা, আমি একা হয়ে যাব তো। রাইতা, জবা সবাই তো এখানে থাকবে। একা কেন যাবে আম্মু? তুমি তোমার তিতলিদির সাথে যেতে পারবে। পরী তারপরও রাজি হয় না। সে কোনো মতেই বাহিরে যাবে না। রিয়াদ মেয়েকে এক হাতে জড়িয়ে ধরে বোঝাতেই থাকে। এক পর্যায়ে পরী কাঁদো কাঁদো কণ্ঠে যখন কথা বলতে থাকে, তখন রিয়াদ থামে। পরীর মাথায় হাত বুলিয়ে তাকে শান্ত করে। পরী শান্ত হওয়ার পর তিনি বলতে শুরু করেন, আম্মু, আমার কথা মনোযোগ দিয়ে শোনো। বাইরের মানুষের সাথে না মিশে তুমি বাইরের মানুষদের চিনতে পারবে না। আমি ওখানে একা যাব না। আমি চিনতে চাই না বাবা, আমি এখানেই থাকবো। আম্মু, তুমি কেন চুপ করে আছো? আগে আমার কথা শোনো পড়ি, বাবা কিছু বলছি। পরে এবার চুপ হয়ে যায় বাবার মুখে নিজের নাম শুনে। চুপচাপ রিয়াদের বুকে মাথা রেখে পড়ে থাকে। আমাদের জীবনে সবার সাথে মিশিয়ে সবাইকে চেনাটা দরকার আম্মু। তোমাকে আজ হোক কাল হোক শহরে যেতেই হবে। ইন্টার শেষ করে হলেও যেতে তো হবেই। তখন তুমি কারোর সাথে মিশতে পারবে না, ওকে কেমন তা জানতে পারবে না। ততদিন হয়তো তিতলির পড়ালেখা শেষের দিকে হবে, ও তোমাকে গাইড করতে পারবে না। এখন যদি তুমি সেখানে যাও তাহলে সবাইকে চিনতে পারবে, তিতলিকে পাবে যে কোনো সময়। রিয়াদ থামলেন। পরীর চুলে আলতো হাত বুলিয়ে দিতে লাগলেন। আমি যেটা ঠিক করেছি সেটা তোমার জন্য ভুল নয় আম্মু। রায়তা, জবা ওদের থেকে এক সময় তোমাকে আলাদা হতেই হবে, এটাই তো নিয়ম। সামনে তোমার তিতলিদির ইয়ার ফাইনাল এক্সাম, কয়েকদিন নিজের মতো একটু পড়ো, তোমার মা দেখিয়ে দিবে। আর রাতে আমার কাছে এসো, তারপর তিতলির পরীক্ষা শেষ হোক ওর কাছেই পড়ো, ঠিক আছে? এটার কি খুব দরকার ছিল? মেয়েটা সরল সোজা। রিয়াদ খান রিতার কথার মাঝে থামিয়ে দিয়ে বলল, রিতাও সহজ সরল, ওই কারণে আমি ওকে বাইরে দিচ্ছি। আমি না হয় ওর জন্য শক্ত খুঁটি এনে দিব, কিন্তু যখন আমরা থাকবো না, মানুষ ওর ক্ষতি খুব সহজে করতে পারবে। ওর নিজের জন্য নিজের পরিবর্তন করতে হবে। রিতা আর কিছু বলার মতো খুঁজে পায় না। সে জানে এটা সত্যি, কিন্তু তবু মন মানে না তার। খানবাড়ির প্রত্যেকটা মানুষ উপস্থিত ইউনিয়ন পর্যায়ে তাদের গড়া হসপিটালটাতে। উদ্বোধন হয়েছে কিছুক্ষণ আগে। চারদিকে মিডিয়ার ছড়াছড়ি। হসপিটালটা করার উদ্যোগ নেওয়া হয় আরও 10 বছর আগে। একটু একটু করে সকল ফর্মালিটিস পূরণ করতে করতে অবশেষে বিএস গ্রুপ ইন্ডাস্ট্রির পক্ষে থেকে একটা হসপিটাল চালু হলো। বিভিন্ন নেতা, এমপি, মন্ত্রীরা সেখানে উপস্থিত। রিতা, তিতলি আর পরীকে নিজের আশেপাশে রেখেছে। শান সাইমিও আছে। নিঃসন্দেহে সে শিক্ষিত। বিয়ের আগে অনার্স প্রথম বর্ষে ভর্তি হয়েছিল।
তখন বয়স কত হবে তার? 19 বছর। অনাকাঙ্ক্ষিতভাবে রিয়াদের সাথে বিয়েটা হয়ে গেল। বিয়ের পর প্রথমে ভেবেছিল হয়তো আর পড়ালেখা হবে না। তেমনটাই যাচ্ছিল দিন। 6 মাস পর রিয়াদ তার দিকে মনোযোগ দেয়। অবশেষে সেও পড়ালেখাটা কোনোভাবেই শেষ করে। তার বিয়েটা ছিল অপ্রত্যাশিত। রিয়াদ ছিল তার চাচাতো বোন নাসরিনের প্রেমিক পুরুষ। নাসরিনের কাছ থেকেই জেনেছিল তার মা ছিল না, বাবা, আর তার ছিল ছোট্ট সংসার। শান্তশিষ্ট প্রকৃতির একটা মেয়ে ছিল রিতা। রূপে গুণে তার কমতে ছিল না। একদিন কলেজে যাওয়ার পথে নাসরিন লজ্জা মুখে তার প্রেমিক পুরুষকে দেখেছিল। রিতাও চাচাতো বোন প্লাস সুখীর প্রেমিক পুরুষকে দেখেছিল। তখন কি সে জানতো যে এই মানুষটা তারই ভাগ্যে আছে? এভাবে দিন যায়। সময়টা ছিল বর্ষাকাল। রিতা তার ফুপির বাড়ি যায়। তার বাবা শহরে যাবে, সেই কটা দিন সে ফুপির বাড়িতেই থাকবে। পরিকল্পনা অনুযায়ী সে ফুপির বাড়িতেই থাকে। ফুপির শ্বশুর বাড়ি ছিল উচ্চবিত্ত। ফুপির শাশুড়ি ছিল জাহানারার ছোট বোন। সেখানে রিতাকে জাহানারা দেখে। প্রথম দেখায় তার পছন্দ হয়ে যায়। সারাদিন থেকে রিতাকে দেখে। রূপে গুণে পরিপূর্ণ ছিল রিতা। জাহানারা অনেক বেশি মনে ধরে, তাই তো নিজের ছোট ছেলের বউ একেই বানাবে ঠিক করে নেয়। সব তথ্য নিয়ে যায় রিতার বাড়ি। যেয়ে দেরি না করে বড় ছেলে এবং স্বামীকে জানায়। সাথে এটাও বলে এই মেয়ে তার ছোট ছেলের বউ হবে। নিজেদের মধ্যে দেখাশোনা করে রিয়াদকে যখন জানানো হয় তখন সে সরাসরি বলে তার নিজেরই পছন্দ আছে। রিয়াদ তখন নাসরিনকেই বিয়ে করার জন্য কোম্পানিতে জয়েন করেছে অনিচ্ছা সত্ত্বেও। জাহানারা ছেলের কথায় নাক সিটকায়। ইতিমধ্যে তার প্রচণ্ড রকমভাবে মনে ধরেছে রিতাকে। শান্ত প্রকৃতির মেয়ে, কখনো গলা উঁচে কথা বলে না। রূপে গুণে কোন দিক দিয়ে কম। ছেলের জেদের কাছে হেরে যেয়ে নাসরিনকে দেখতে যায়। সেখানেই জানতে পারে নাসরিনের চাচাতো বোন রিতা। নাসরিন সুন্দর ছিল না এমন নয়, কিন্তু জাহানারার মনে তখন রিতা সে সব ধরনের খুঁত ধরে বাড়ি চলে আসে। ছেলে আর মায়ের জেদ চলে কয়েক মাস। অবশেষে কোনো এক অনাকাঙ্ক্ষিত কারণে রিতার সাথে হুট করে বিয়ে হয় রিয়াদের। রিয়াদ চাইলে ঠিকই পারত নাসরিনকে নিজের বউ করতে, কিন্তু এমন কি হয়েছিল তা জানা নেই রিতার। হুট করে তার বাবা এসে বলে আজ তার বিয়ে। কার সাথে? খান বাড়ির ছোট ছেলের সাথে। তার বাবা যখন শুনেছিল নাসরিনের সাথে রিয়াদের বিয়ের কথা বলছিল তখনই তিনি পিছিয়ে আসেন। প্রথমে তিনিও রাজি ছিলেন এত ভালো পরিবারে মেয়ের বিয়ে দিতে পারবেন। রিতা মনে মনে চাচ্ছিল না বিয়ে করতে। তার বাবা একা হয়ে যাবে তো, বাবাকে ছেড়ে সে কীভাবে থাকবে? কিন্তু হায়, বিয়েটা হয়েই গেল। বিয়ের পর রিয়াদ তার অধিকার তাকে দিলেও দেয়নি তার সত্য ভালোবাসা। রিতা শুধু এতটুকুই জেনেছিল নাসরিনের পরিবার নিজেদের দোষে রিয়াদের মতো জামাই হারিয়ে এত বড় পরিবার হারিয়েছে। রিতা আন্দাজ করতে পারে কিছুটা। তার চাচা চাচি ছিল লোভী প্রকৃতির। রিতা খুব সহজে যে রিয়াদের মনে জায়গা করতে পেরেছে তা না। একটা মেয়ে তার স্বামীর কাছে যা যা প্রত্যাশা রাখে তার সবই দিয়েছিল রিয়াদ। তাকে দূরে সরিয়ে রাখেনি। তবে রিতা রিয়াদের মনে কবে জায়গা করতে পারে তা জানা নেই। বিয়ের 6 মাসের মাথায় রিয়াদ নিজ আগ্রহ হয়ে তার সম্পর্কে জানতে চায়। সব জেনে সে বলেছিল আমার পাশে দাঁড়াতে হলে তোমাকে যোগ্যতা অর্জন করতে হবে। লেখাপড়ার ব্যবস্থা করে দিচ্ছি, বাড়ি থেকেই পড়ো, পরীক্ষার সময় পরীক্ষা দিয়ে এসো। রিতা তখন থেকেই শ্বশুর শাশুড়ির যত্ন আদি করে সংসার সামলে স্বামীর খেয়াল রেখে পড়ালেখাটা করত টুকটাক। খানবাড়ির প্রত্যেক বউ উচ্চশিক্ষায় শিক্ষিত। যে কোনো পরিস্থিতিতে তারা স্বামীর পাশে সমাতালে দাঁড়াতে পারে। সারাদিন হসপিটালে সবার কেটে গেল। বিকালের দিকে বাড়িতে আসলো বাড়ির সকল মেয়ে বউরা, আর বাড়ির পুরুষেরা ফিরল অনেক রাত করে। সবার উপর দিয়ে যথেষ্ট ধকল গেছে। গ্রামের মানুষ, আশেপাশে এলাকায় মানুষেরা উপস্থিত ছিল সেখানে। ক্লান্ত থাকায় বাড়ি এসে সবাই যে যার ঘরে যেয়ে ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালে রেওয়াজ খানের জরুরি তলবে সবাই একে একে উপস্থিত হতে লাগলো নিচে। ছোটদের ধারণা না থাকলেও বড়দের আছে। বাড়ির 3 ছেলে, তাদের বউ, একমাত্র মেয়ে, জামাই আর বড় 3 নাতি এবং নাতবউ সবাই উপস্থিত। রেওয়াজ খান সিঙ্গেল কাঠের সোফায় বসে আছেন। তার সামনে কাঠের 3 সেট সোফায় বসে আছে ইয়ান আর রায়েত। পাশের 2 সোফায় ছেলেরা। জামাই নিতু রিতার পাশে দাঁড়িয়ে আছে। শান, স্বামী, তিতলি উপরে। আর পরীর তো এখানে থাকার চান্স নেই। বাহিরে বেরিয়ে পড়েছে সে। এখন কৃষ্ণচূড়া ফুল আর বকুল ফুল ফোটার সময়।
সে গ্রামের প্রবেশদ্বারের রাস্তায় গেছে। সে বাড়িতে বেলা 10টার আগে আসার সম্ভাবনাই নেই বললেই চলে। অনেকটা সময় সবাই চুপ করে থাকলো। এখানে হয়তো সবাই আজ করতে পারছিল কি বলবেন তাদের বাবা বা শ্বশুর, কিন্তু একমাত্র ব্যক্তি হয়তো রায়েদ, যার কোনো আইডিয়া আসছে না। রেওয়াজ খান গলা খাকড়ে দিয়ে আবার চুপ করলেন। অবশেষে রায়েদের উদ্দেশ্যে বললেন, রাইট, বয়স তো হয়েছে, বিয়ে তো এবার করতে হবে। রায়েদের কাছে এটা অপ্রত্যাশিত ছিল। তার কথা উঠালো। সে এতক্ষণ ভাবছিল এমন কি বলবে, আবার ভাবছিল হয়তো হসপিটাল নিয়ে কিছু বলবে। রাত একবার তার মা বাবার দিকে তাকালো, অতঃপর আবারও রেওয়াজ খানের দিকে তাকালো। হঠাৎ এমন প্রশ্ন দাদু? বয়স তো আর তোমার কম হচ্ছে না দাদু ভাই। বিয়েটা আরও 2-3 বছর আগে হওয়াটা বেশি মানানসই ছিল, তবে তাতেও সমস্যা ছিল। ঠিক বুঝলাম না দাদু, কি এমন জরুরি কথা সেটা রেখে আমার? বলছি তার কারণ এখন তুমি বিয়ে করে নাও, এটাই চাই আমরা। এটাই কি তোমাদের জরুরি কথা? তোমার মায়ের কাছ থেকে অবশ্য কিছুটা শুনেছ, আমরা কিছুটা ভেবে রেখেছি আগে, সেই মোতাবেক তোমাকে বলা হয়েছে। তিতলির বয়স কম থাকার কারণে তোমার বয়স বাড়লেও বিয়েটা দিতে পারেনি। এখনও তারা ছিল না, তবে তোমারও তো বয়স বাড়ছে, 30 পেরিয়ে গেছে, তাই আমরা তোমার আর তিতলির বিয়ের কথা আগাতে চাচ্ছি। রেওয়াজ খানের কথায় হয়তো বিহব্বল হয়ে তাকিয়ে রইল রাত। সে আন্দাজ করেও যেন করতে চাচ্ছিল না কথাটা, কিন্তু সেটা কোথাও না কোথাও প্রত্যাশিত থাকলেও সে হয়তো বিহব্বল মুখবয়বে তাকিয়ে রইল রেওয়াজ খানের মুখপানে। আমার নাতনি আমার কাছেই থাকবে নিজের বাড়িতে। তোমাদের বিয়েটা দিতে পারলে শান্তি আমার। কতদিন থেকে অপেক্ষা করতেছি। জাহানারার কণ্ঠে উল্লাস। রাত ঘুর থেকে বেরিয়েও কিছুই বলতে পারল না। মাথা নিচু করে মেঝের দিকে তাকিয়ে চুপ করে থাকলো। রেওয়াজ খান খুব সূক্ষ্ম নজরে পরখ করছে রাতকে, ওর প্রতিটা মুভমেন্ট। তিনি অপেক্ষা করছেন রাতের মুখে সবার জন্য অপ্রত্যাশিত কথাটা তার নাতি কি বলতে পারবে। না বলতে পারলেই ভালো, তার বাড়ির মেয়ে তার কাছে থাকবে, এতটাও ভালো না সে। নিজের উপযুক্ত নাতি থাকতে নাতনিকে অন্য জায়গায় পাঠানোর যৌক্তিকতা খুঁজে পান না। এই মুহূর্তে যদি রায়েত কিছু বলতে না পারে, রেওয়াজ খান আর কোনো দিনও তাকে বলতে দেবেন না। বড় নাতনির সাথে সে আজই বিয়ে দিয়ে দিবে রায়েদের। কিন্তু সব উপেক্ষা করে রায়েদের কণ্ঠ শোনা গেল, দাদু। দাদু ভাই, লজ্জা পাস না কিন্তু। আমার নাতনির পাশে তোরে মানাবে। তোরা হবি রাত জুটি। শুধু তোরা না, আমার ইয়ান দাদু ভাই আর পরি দিদি ভাইও হবে রাত জুটি। রেওয়াজ খানের কথার মাঝে তাকে থামিয়ে দিয়ে বলল জাহানারা। তার কোনো ধারণা নেই তার করা জল্পনা কল্পনা সব আর কিছু মুহূর্তেই ভেঙে যাবে। জাহানারা চুপ করো, আবার তোমার নাতিকে বলতে দাও। বলো রায়েত, বিয়েটা করিয়ে দিই আজকেই। রেওয়াজ খানের কথাটাই কিছু একটা অন্যরকম ভাবছিল। দাদু, আমার মোড়টাও তো নেওয়া হোক। জীবন তো আমার। আমার কথাটা না শুনে আপনারা নিজেরাই কথা বলছেন। বলো দাদু, আমি। থামলো রায়েত। অস্বস্তি হচ্ছে তার, তবে নিজেকে বুঝছিল সে কোনো 21 বছরের ছেলে না যে এভাবে বেঁধে যাবে। দাদু, আমি অন্য কাউকে পছন্দ করি, তাকেই বিয়ে করতে চাই। কদিনের মধ্যেই মা বাবাকে বলতাম আমি। এসব কাজের জন্য সময় পাচ্ছিলাম না। তিতলিকে আমি কখনো অমন নজরে দেখিনি। কথাটাই যেন এবার বাকি সবাই হয়তো বিহব্বল হলো। রিয়াদ কপালে ভাঁজ ফেলে রায়েদের দিকে তাকালেন। তীক্ষ্ণ দৃষ্টি তার। সব থেকে বেশি হয়তো বিহব্বল হলো হয়তো নীরা, কারণ সে আরও 7-8 বছর আগে থেকেই রায়েদকে বলেছে সময়টা 1 বছর বা 2 বছর নয়, 7-8টা বছর। কি কম সময়! তিতলির ছবি দেখে, তার রূপ এবং শাশুড়ি মায়ের কাছ থেকে গুণের কথা শুনে সেগুলো তিনি রায়েদকে বলতেন। কখনো রায়েদের প্রতিক্রিয়া ভালো লাগা দেখেননি, স্বাভাবিকভাবেই শুনে গেছে। উনি ভাবতেন রায়েদ হয়তো প্রতিক্রিয়া লুকাতো, কিন্তু আজ তার অবচেতন মন বলছে কখনো রায়েদ তিতলির সম্পর্কে কোনো কথা মন দিয়ে শুনেনি। নয়তো একটা ছেলে এতটা পাথর না, তার রায়েদ তো নরম হাস্যজ্জ্বল প্রকৃতির ছেলে। তিনি কখনো গভীরভাবে ছেলেকে পর্যবেক্ষণ করেননি। ঘাড় তারা ছেলে তো তার ইয়ান যদি এমনটা বলতো তিনি বিশ্বাস করতেন নির্দ্বিধায়। ইয়ান তো তার অবাধ্য ছেলে, কিন্তু রায়েদ মা বাবার বাধ্য ছেলে, তার কাছ থেকে এমনটা আশা করেনি নীরা। তিনি সোফা থেকে শক্ত করে ধরে দাঁড়ালেন। রাশেদ খান মাথা ঘুরে প্রশ্নাত্মক দৃষ্টি মেলে চেয়ে রইলেন সহধর্মিনীর পানে। সেই প্রশ্নাত্মক দৃষ্টির উত্তর নিতে ব্যর্থ নীরা। এই মুহূর্তে দাঁড়িয়ে তার খুব আফসোস হলো, কেন ছেলের মতিগতি ভালোভাবে কোনোদিন লক্ষ্য করেননি তিনি।
করলে ঠিকই ধরতে পারতেন তিনি, কিন্তু তিনি রায়দের দিকে গভীর মনোনিবেশ করেননি। মাথা নত হলো নীরার। শ্বশুর শাশুড়ি বড় ভাইয়ের মতো দেবরের কাছে লজ্জায় মাথা কাটা গেল নীরার। আশ্বাস দেওয়া সকল কথা আজ তার চোখের সামনে ভাসতে লাগলো। রায়েত, মুখ সামনে কথা বলো। তুমি ভুলে যেও না কার সামনে কি বলছো। যার একটা সিদ্ধান্ত আমরা কখনো একটু পরিমাণ সংশয় না রেখে মেনে নিয়েছি, আর সেখানে আমিও চাই আমার বড় ছেলের বউ তিতলি হোক, সেখানে তুমি। ক্রোধান্বিত কণ্ঠ রাফসাদ খানের। রায়াত নিজেকে শান্ত রাখলো। হুটহাট রেগে যাওয়া তার স্বভাব না। সে এবার ইয়ানের দিকে তাকালো। এখনো ইয়ান নির্বিকার ভাবে বসে সবার কথা শুনছে। পাপা প্লিজ, রাখছো কেন? শান্ত ভাবেও তো কথা বলা যায়। আর আমি জানি দাদু কেমন, আমার কথা তিনি শুনবেন। আমি কেন 18 বা 21 বছরের ছেলে নই যে ভুল সিদ্ধান্ত নেব। আমি তিতলিকে কখনো বউ ভাবতে পারবো না। আমার অন্য কাউকে পছন্দ করা কি অযৌক্তিক? সবার ভালো লাগা তো এক নয়। নীরা কিছু বলতে পারছেন না। তার প্রচন্ড রকম হেল্পলেস লাগছে। জাহানেরও হতভম্ব, তিনি নিজেও কিছু বলতে পারছেন না। কে সে? রেওয়াজ খানের ছোট্ট প্রশ্ন। রাত কিছুক্ষণ চুপ থেকে বলল, আমাদের হসপিটালের জুনিয়র ডাক্তার শেজুতি রায়না, আরিফুল রায়নের মেয়ে। রাউশাদ খানের কপালে গাঢ় ভাঁজ পড়ল আরও। হসপিটালের মালিক সে নিজে ছেলেকে করে দিয়েছেন, তাই তিনি চিনতে পারলেন না আরিফুল রহমানকে। তবে ধারণা করতে পারলেন ম্যানেজিং সদস্যদের মধ্যেও কেউ। দাদু, আমি আশা করি আপনি অবুঝের মতো কোনো সিদ্ধান্ত নেবেন না। আমি সেজুতিকেই বিয়ে করতে চাই। তিতলিকে আমি পারবো না, ওর প্রতি আমার কোনো অনুভূতি নেই। রায়দের এই কথাগুলো কোনো একজনের কাছে প্রচণ্ড রকম শক্তপোক্ত মনে হলো। প্রত্যেকবার অন্যকে ভালোবাসার কথা, আর তার প্রতি বিন্দু মাত্র অনুভূতি নেই। কথাগুলো যেন বুকে ছুরির মতো আঘাত করলো। শক্ত করে শিরের রেলিং ধরলো। মাথা যেন ঘুরে উঠল। ষোড়শী কিশোরী বয়স থেকে যাকে মনে জায়গা দিয়েছে, সবটা সে এখন কিনা বলছে তার প্রতি বিন্দু মাত্র অনুভূতি নেই। এভাবে সামলাবে তিতলি নিজেকে? অজান্তেই চোখ দিয়ে টপ টপ করে পানি গড়িয়ে পড়ছে। টপ টপ করে পানিগুলো একসময় অঝোর ধারায় পড়তে লাগলো। গাল বেয়ে গলায় নেমে যাচ্ছে হুসনি তিতলির। কতটা, ঠিক কতটা ভালোবেসেছিল এই মানুষটাকে। নিজের অস্তিত্ব যার মাঝে বিলিয়ে দিয়েছিল, আজ তাকে এমন কথা শুনতে হচ্ছে। দাদু যে জরুরি তলব দিয়েছিল সেটা তিতলি জানতো। উপরে সে স্বামীর সাথেই ছিল। শান এখনো ঘুম থেকে ওঠেনি। স্বামী কফি খেতে চাইলে সে নিজেই হাসি মুখে বলল। দোতলার সামনের বারান্দায় দাঁড়িয়ে ছিল দুজন। এসেছিল হাসি মুখে, কিন্তু কয়েক ধাপ সিঁড়ি পেরোতেই রায়দের উদ্দেশ্যে বলা বের কথাটাই থেমে যায়। বুঝতে দেরি হয় না তার স্বপ্ন সাজানো রাতকে নিয়ে সংসারটা খুব তাড়াতাড়ি হবে। কিন্তু আস্তে ধীরে সব কথা শুনে সে স্তব্ধ হতভম্ব হয়ে যায়। তিতলি শক্তি পেল না সেখান থেকে এক পা সরার। তবে কান্নাগুলো শব্দ করে বেরিয়ে আসতে চাইল। মুখ চেপে ধরল সে। তাকে এখান থেকে যেতে হবে এখন। পেছন ঘুরে মুখ চেপে ধরে দৌড় দিল। নুপুরের শব্দ আর ধপধপ পায়ের শব্দ দৌড়ে যাওয়া নিচে সবাই শুনতে পেল। সবাই তখন ছিল নীরবতার মাঝে, তাই খুব করে সবাই শুনতে পেল শব্দটা। ফিরে তাকালো সিঁড়ির দিকে। রেজা তাকিয়েছেন চকিত দৃষ্টিতে। তার অবচেতন মন ভালো ইঙ্গিত দিল না। মায়ের মন বলে উঠল তার মেয়ে ছিল। অস্ফুট স্বরে বললেন, তিতলি। কথাটা রীতা সহ রাশেদের কানেও পৌঁছেছে। রাশেদ চুপচাপ ছিলেন, হয়তো বিহ্বল হলেও বাড়তি কথা বলেন না। মেয়ের কথা শুনে তিনি উঠে দাঁড়ান। নিজের বাবার কাছ থেকে অনুমতি না নিয়ে পা বাড়ান সিঁড়ির দিকে। সিঁড়ির অভিমুখে এসে দাঁড়িয়ে পড়েন। কে ছিল এখানে? সাইমি, তিতলি। তিতলি কোথায়? তুমি আম্মু? জোর গলায় ডাকলেন তিনি। ততক্ষণে তিতলি নিজের রুমে গিয়ে দরজা আটকেছে। বারান্দার স্বামী দাঁড়িয়ে তখন ফোন দেখছিল, তাই ঠিক বুঝে উঠতে পারেনি তিতলির দৌড়ে চলে যাওয়া। রুমে গিয়ে শক্ত হয়ে বসে রইল বিছানায়। রাশিয়া দুপুরে উঠে আসলেন। রাত দিকে তাকাতেই স্বামীকে দাঁড়িয়ে থাকতে দেখলেন। সাইমি, আম্মু, তিতলি কোথায়? হঠাৎ বড় মামার কণ্ঠ শুনে দৃষ্টি ফোন থেকে সরিয়ে সামনে তাকায়। রাশেদ খানের আর বুঝতে কিছু বাকি থাকলো না, মেয়েটাকে কি সব শুনে ফেলেছে। আচ্ছা, আমি হয়তো খেয়াল করিনি। স্বামী মিষ্টি হাসি দেয় মামার উদ্দেশ্যে। রাশেদ খান ঘুরে তিতলির রুমের দিকে যায়। দরজার সামনে এসে বুঝতে পারেন ভেতর থেকে আটকানো। দেরি করেন না তিনি, দরজায় টোকা দিয়ে ডাকে। আম্মু, ভিতরে আছো? শোনো তো একটু। স্বাভাবিকভাবেই ডাকেন তিনি। তিতলির কানে যেন বাবার ডাক গেল না।
সে আগের মতো শক্ত হয়ে বসে রইল, চোখ দিয়ে পানি পড়ছে অঝোর ধারায়। রাশেদ খান কিছুক্ষণ অপেক্ষা করেন, কিন্তু সাড়া না পেয়ে আবারও দরজায় কড়া নাড়েন। তিতলি, আমার দরজা খোলো তো, বাইরে আসো। তবু তিতলি সাড়া পেলেন না। উনি জোর গলায় ডাকলেন, তিতলি, আমি ডাকছি তোমাকে। তিতলি এবার না পেরে কাপা গলায় বলে উঠে। রাশেদ সহজেই ধরতে পারে মেয়ের কাপা কণ্ঠ। তার হাত থেমে যায়। মেয়ের সামনে যেতে পারবেন না তিনি। তার মেয়ে কি কষ্ট পেয়েছে? কাপা গলা কেন? কয়েক পল সময় থাম মেরে দাঁড়িয়ে থেকে পা বাড়ায়। নিচে এসে রিজাকে না ডেকে ডাকে রিতাকে। সবাই তখন তার দিকে তাকিয়ে আছে। রাশেদ তাকায় না কারোর দিকে। রিতা আসতে নিচু আওয়াজে বলে, নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।